আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস পেজ নম্বর 108 থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে 51 নম্বর পেজ এবং 86 নম্বর পেজ নিয়ে কিন্তু আলোচনা করেছি, তাই যারা এখন ওই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। চলো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। আর অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে, কারণ খাতায় নোট ডাউন করলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। আর এই কোশ্চেনগুলো অনেক কোশ্চেনই কিন্তু তোমরা ফাইনালে গিয়ে পাবে। এবিটিএ কোশ্চেন পেপার থেকে অনেক কোশ্চেনই কিন্তু তোমরা ফাইনালে গিয়ে পাবে, তাই অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? না, সামরিক ইতিহাসে শুধুমাত্র যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে যুদ্ধ বিষয়ক আলোচনা সীমাবদ্ধ নেই। গুরুত্ব কী? না, 1 নম্বর বলছে যুদ্ধের খুঁটিনাটি বিষয়ও যে যুদ্ধকে প্রভাবিত ও ফলাফলকে নিয়ন্ত্রণ করে তা সামরিক ইতিহাসে আলোচিত হয়েছে। 2 নম্বর কী বলছে? না, সামরিক ইতিহাস থেকে কোন রাষ্ট্র বা জাতি বা সংগঠনের যুদ্ধাস্ত্র, রণকৌশল, সামরিক পোশাক পরিচ্ছদ প্রভৃতি বিবর্তন সহ বিভিন্ন সময়ে সংগঠিত যুদ্ধের কারণ, পদ্ধতি, সমরসজ্জা, যুদ্ধের আদর্শগত দিক প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানা যায়, যেগুলি যুদ্ধকে বিভিন্নভাবে কী করে? না, প্রভাবিত করে। তাই আধুনিক সামাজিক ইতিহাসে সামরিক ইতিহাসে চর্চা গুরুত্বপূর্ণ। সামরিক ইতিহাস চর্চাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কোশ্চেন কী বলছে? আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝে? অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় কিন্তু স্মৃতিকথা। অপরদিকে আত্মজীবনী কী? না, অপরদিকে আত্মজীবনী হলো এক ধরনের অউপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন। যে কোনো স্মৃতিকথা কিংবা আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই সেগুলি হয়ে ওঠে ইতিহাসের উপাদান। ইতিহাস সহায়ক বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো আরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। এই 3টে মোস্টলি গুরুত্বপূর্ণ, তাই কিন্তু বলে দিলাম। 3 নম্বর কোশ্চেন কী বলছে? না, চুঁইয়ে পড়া নীতি কী? এটা চুঁইয়ে পড়া হবে, স্পেলিংটা মিস্টেক আছে, একটু কারেকশন করবে। চুঁইয়ে পড়া নীতি কী? না, লর্ড বেন্টিং এর আইন সচিব টমাস বেবিংটন মেকলে 1835 সালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের দাবি জানিয়ে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিটস নামে কিন্তু পরিচিত। এই প্রস্তাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সপক্ষে যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এদেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটবে এবং তাদের দ্বারা তা চুঁইয়ে ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। ফলে ভারতীয়রা রুচিমতো নৈতিকতা ও বুদ্ধিমত্তায় ইংরেজদের মতো হয়ে উঠবে। ইংরেজি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে মেকলের নেওয়া এই যে নীতি, এই নীতিই কিন্তু চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। 4 নম্বর কোশ্চেন, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? এটা প্রধান উদ্দেশ্য হবে, কিন্তু তোমাদের বইটা থেকে ঠিক করে দেখে নেবে প্রধান কী ছিল, না প্রধান উদ্দেশ্য কী ছিল। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য ছিল কি? না, 1 নম্বর খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার ঘটানো। 2 নম্বর কি? পাশ্চাত্য শিক্ষার বিস্তার ও নারী শিক্ষার প্রসার ঘটানো। 3 নম্বর বিভিন্ন প্রকার সামাজিক ও কুসংস্কার ও গোঁড়ামি দূর করা। 5 নম্বর কোশ্চেন, তিতুমির স্মরণীয় কেন? বাংলায় ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন কিন্তু তিতুমির। তিতুমিরের পুরো নাম বা ভালো নাম কী ছিল? মীর নিসার আলী। ইসলাম ধর্মের সংস্কারের পাশাপাশি 1 নম্বর কী বলছে? না, ইংরেজ সরকার জমিদার ও মহাজন নীলকরদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন। 2 নম্বর, এই উদ্দেশ্যে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে একটি স্বাধীন দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর কি? না, সেখানে তিতুমির নিজেকে বাদশাহ মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করে স্বল্পকালীন স্বাধীন সরকার চালিয়েছিলেন। শেষ পর্যন্ত ইংরেজদের কামানের আঘাতে তার বাঁশের কেল্লা কী হয়? ধ্বংস হয়ে যায় এবং তিনি নিহত হন। মূলত এ কারণেই তিনি কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 6 নম্বর কী বলছে? না, চোয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? না, 18 শতকের দ্বিতীয়ার্ধে অধুনা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে চুয়ার জনজাতির
মানুষেরা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা কিন্তু চোয়াড় বিদ্রোহ নামে পরিচিত। তাহলে এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল? না, এই বিদ্রোহের গুরুত্বগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর কী বলছে? আচ্ছা, একটু ইন্ট্রো দিয়ে দিই। না, 1800 সালে জানুয়ারি মাসে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি অনেক চেষ্টায় এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব অনস্বীকার্য। এই বিদ্রোহের ফলে 1 নম্বর চুয়াড়দের, এটা স্পেলিংগুলো একটু মিস্টেক আছে, কারেকশন করে নেবে। চুয়াড়দের এই বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল, যা পরবর্তীকালে ভারতের শিক্ষিত সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল প্রায় 100 বছর পরে। 2 নম্বর কি না, জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহের সামিল হয়েছিল, যা সচরাচর লক্ষ্য করা যায় না। 3 নম্বর কি না, তাদের এই আন্দোলনের ফলে বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চলকে নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করতে ব্রিটিশরা বাধ্য হয়। আর 4 নম্বর বলছে, পরবর্তীকালে ভূমি রাজস্ব নির্ধারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকতর সাবধানতা অবলম্বন করতে বাধ্য হয়েছিল। আচ্ছা চলো, 7 নম্বর কোশ্চেন কী বলছে? না, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার দেখো, 1857 সালে মহাবিদ্রোহ দমনের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কঠোর দমন নীতি গ্রহণ করে, ফলে মহাবিদ্রোহ ব্যর্থ হয়। ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতীয়দের ক্ষুব্ধ করে এবং ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্ট 1 নম্বর ভারতীয়দের ক্ষোভ প্রশমন করে, 2 নম্বর ব্রিটিশ শাসনকে পুনরায় দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য ভারত শাসন আইন পাস করে। এই আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে লাগু করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ পার্লামেন্ট নিজ হাতে শাসনভার তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত এই উদ্দেশ্যই মহারানীর ঘোষণাপত্র নামে কিন্তু পরিচিত। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের টেস্টের রেজাল্টে যাদের খারাপ রেজাল্ট হয়েছে তারা অবশ্যই কিন্তু এবিটিএ টেস্ট পেপারটা ভালো করে 5টা থেকে 7টা সেট ভালো করে যা আছে সবই কিন্তু পড়তে থাকবে। 7টা সেট মিনিমাম, আর ম্যাক্সিমাম কিন্তু 12 থেকে 15টা সেট কিন্তু তোমরা করে রাখবে, কারণ ওইখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে মাধ্যমিকের ফাইনালের জন্য কিন্তু তোমাদের আর চেষ্টা করতে করতে হবে না, কিছু ভাবতে হবে না। তোমরা চোখ বন্ধ করে 12 থেকে 15টা সেট কিন্তু ভালোভাবে করে নেবে। চলো, 8 নম্বর কোশ্চেন কি না, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? অ্যান্সার দেখো, 1857 খ্রিস্টাব্দে ভারতে সিপাহী বিদ্রোহ শুরু হলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহের বিরোধিতা করে এবং ইংরেজদের সমর্থন করে। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির মহাবিদ্রোহকে সমর্থন না করার পিছনে অবশ্য অনেকগুলি কারণ ছিল। কারণগুলি কি না, 1 নম্বর কারণ, এখানে কিন্তু 2টি কারণ তুলে ধরা আছে, সম্ভবত 2টি তো করলেই হয়ে যাবে, কারণ তোমাদের এটা 2 নম্বরের কোশ্চেন। এটা খুবই একটা বড় করে লেখা যায়, কিন্তু এই বড় করে লিখিনি, কারণ 2 নম্বরের কোশ্চেন হিসাবেই কিন্তু তোমাদের দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন কি, 1 নম্বর পয়েন্ট কি বলছে? সামরিক বাহিনীতে বাঙালি সিপাহী না থাকায় সিপাহী বাহিনীর বেঙ্গল রেজিমেন্ট কোনো বাঙালি সৈন্য ছিল না। বেঙ্গল আর্মির সব সিপাহীরাই এসেছিলেন অযোধ্যা, বিহার ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলি থেকে। এদের সঙ্গে বাংলার ভাষাগত, ভূমিগত বা জাতিগত কোনো সম্পর্ক ছিল না। খুব স্বাভাবিকভাবেই সিপাহীদের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি একাত্মতা অনুভব করেনি। 2 নম্বর কি বলছে না, মধ্যযুগ ও পুনঃপ্রবর্তনের আশঙ্কা। শিক্ষিত বাঙালিদের অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহ সফল হলে পুনরায় ভারতে মধ্যযুগ বা মুসলিম রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে। এর ফলে ভারতে পুনরায় অন্ধকারচ্ছন্ন যুগ কিন্তু ফিরে আসবে। মধ্যযুগীয় অরাজকতা, কুসংস্কার সারা দেশকে কিন্তু গ্রাস করবে। 9 নম্বর কোশ্চেন কি বলছে না, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। না, সারিবদ্ধভাবে লেখা ছাপানোর পদ্ধতিকে লাইনোটাইপ বলা হয়। লাইনোটাইপের বিশেষত্ব হলো এতে বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে, অক্ষর, যুক্তাক্ষর, বিরাম চিহ্ন ও স্পেস একসঙ্গে ছাপানো যায়। 2 নম্বর কি বলছে না, এই প্রক্রিয়ায় খবরের কাগজ, ম্যাগাজিন, বই প্রভৃতি দ্রুত এবং সহজে ছাপানো সম্ভব হয়। লাইনোটাইপের আবিষ্কার ছাপাখানার ইতিহাসে বিপ্লব ঘটায়। এর সৃষ্টিকর্তা হলেন কিন্তু সুরেশচন্দ্র মজুমদার। 10 নম্বর কোশ্চেন কি বলছে, এই সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেট, এটা কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে করবে। 10 নম্বর কি বলছে, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য কি না, ঔপনিবেশিক শিক্ষার বিকল্প রূপে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলা। 2 নম্বর কি না, মাতৃভাষায় শিক্ষাদানের মাধ্যমে
শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা এবং শিক্ষা ও জাতীয়তাবোধের প্রসার ঘটানো। 11 নম্বর কি বলছে? 11 নম্বর কোশ্চেনটা স্কিপ করে গেছি। এটা আগের দুটো সেট এবং এই সেট এবং পরবর্তী যে সেটগুলো করাবো, যা যা কোশ্চেন বাকি থাকবে সেগুলো কিন্তু আবার পরের ভিডিওতে একটা কিন্তু আমি করিয়ে দেবো, কারণ এখন পড়ানোর চাপে ওই কোশ্চেনগুলো করার কিন্তু টাইম পাচ্ছি না, কারণ ওই কোশ্চেনগুলো আবার সেটে তৈরি করতে হবে, কারণ ওই সেটে আমার মধ্যে সেটে নেই এখনও। ওইগুলো তৈরি করে কিন্তু আমি অবশ্যই তোমাদের শেষ যখন একটা সেট করাবো তখন কিন্তু ওই কোশ্চেনগুলো দিয়ে দেবো। 12 নম্বর কোশ্চেন কী বলছে? মোপলা বিদ্রোহের কারণ কী? অ্যান্সার দেখো, 1921 সালের মোপলা বিদ্রোহ ছিল কিন্তু স্থানীয় মুসলিম প্রজাদের বিদ্রোহ, যারা দীর্ঘদিন ধরে হিন্দু জমিদার এবং ব্রিটিশ কর্তৃপক্ষের দ্বারা নিপীড়িত ছিল। এটি আর্থসামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক কারণগুলির সংমিশ্রণে ফলাফল ছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনও তাদের বিদ্রোহে ইন্ধন যোগায়। বিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি কী ছিল? কারণগুলি দেখে নাও। 1 নম্বর বলছে জমির মেয়াদ ব্যবস্থা এবং কৃষির অসন্তোষ। ব্রিটিশ আরোপিত জমির মেয়াদ ব্যবস্থা, জমিদারদের পক্ষপাতী উচ্চ খাজনা এবং ভাড়াটেদের উপর কঠোর শর্ত আরোপ করে, যার ফলে ব্যাপক শোষণ হয়। 2 নম্বর কিনা অর্থনৈতিক কষ্ট। ভাড়াটেদের প্রায়ই ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ করা হয়, যার ফলে ম্যাপিলাদের মধ্যে চরম অর্থনৈতিক কষ্ট, দারিদ্র্য এবং হতাশা দেখা দেয়। 3 নম্বর কী বলছে না, খিলাফত অসহযোগ আন্দোলনের প্রভাব। তোমরা কিন্তু দুটো লিখলেই কিন্তু হয়ে যাবে, আমি 3টে দিয়েছি, তোমরা যে কোনো দুটো কিন্তু আলোচনা করে দেবে, এটা তুলে নেবে অবশ্যই। আমি 13 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 13 নম্বর কোশ্চেন কী বলছে না, দলিত কাদের বলা হয়? অর্থ কী না, দলিত কথাটি এসছে দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। দলিত কী না, সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের কিন্তু দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলভুক্ত জাতিকে বোঝায়। 15 নম্বর কী বলছে না, রাজাকার কাদের বলা হয়? রাজাকার দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম উসমান আলী খান। হায়দ্রাবাদের শাসক মুসলমান হলেও এখানকার প্রজাদের 85% ছিল কিন্তু হিন্দু এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতী ছিল। এই সময় নিজাম ওই হিন্দু প্রজাদের দমন করার জন্য একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গঠন করেন, যারা কিন্তু রাজাকার নামে পরিচিত। এই রাজাকার বাহিনী হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 16 নম্বর কোশ্চেন কী বলছে না, পত্তি সিরামালুর স্মরণীয় কেন? এই কোশ্চেনটা কিন্তু গত বছর আসেনি, কিন্তু এবছর আসার কিন্তু একটা দাবি রাখে, তাই এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার কী বলছে না, অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন করে বিখ্যাত হয়েছেন পাত্তি সিরামালু। স্মরণীয় হওয়ার কারণ কি না, 1952 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন এবং 58 দিন অনশনের পর কিন্তু তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশ এর দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ কি, ভারত সরকার 18ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পাত্তি শ্রীরামলকে কিন্তু অমরজীবী উপাধি দেওয়া হয়। চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও 127 নম্বর পেজ, সেই পেজে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের খুব শীঘ্রই কিন্তু জিওগ্রাফি থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন হয় সেগুলো কিন্তু আলোচনা করে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক প্রদান করবে। চলো আজকে এই পর্যন্ত, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।